কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আদ্রিয়ান। তার সাথে কিছু জুনিয়র ডক্টর ছিল। তাদের সকলে কেবিনে গিয়ে বিশ্রাম নিতে বলে আদ্রিয়ান। আদ্রিয়ান তার পরিহিত অ্যাপ্রন আর হাতে থাকা সেফটি গ্লাভস খুলে ফেলে। আদ্রিয়ান যখন তার গায়ের টি শার্ট খুলতে যাবে তখনই পিছন থেকে তাকে কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ করে এমন শক্ত করে জড়িয়ে ধরায় আদ্রিয়ান কিছুটা থমকে যায়। পিছনে থাকা নারীর হাত ধরে এক ঝটকায় তার থেকে দূরে সরিয়ে দেয় আদ্রিয়ান। আদ্রিয়ান পিছনে ঘুরে দেখে তার সামনে জিয়া দাঁড়িয়ে আছে। জিয়াই যে তাকে এতক্ষণ জড়িয়ে ধরে রেখেছিল তা সে বুঝতে পারে। সাথে সাথে তার মাথা গরম হয়ে যায়। রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, হোয়াট ননসেন্স জিয়া, তোমাকে কতবার বলছি আমার থেকে দূরে থাকবে তুমি। এমন হুটহাট করে জড়িয়ে ধরা আমার পছন্দ নয়। এক কথা কি 10বার বললেও কি শুনতে পাও না? আদ্রিয়ান কটাটা ধমকের সুরে বলে ওঠে। জিয়া কিছুটা ভয় পেয়ে যায় আদ্রিয়ানের রাগান্বিত কণ্ঠ শুনে। সে ভয়াক্ত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান কাম অন, তুমি তো রাগ করছো কেন? আমার তো একে অপরের বন্ধু, তাই না? বন্ধুকে জড়িয়ে ধরো, অপরাধের কিছু নয়। আমেরিকায় এটা নর্মাল বিষয়। আদ্রিয়ানের রাগটা দ্বিগুণ বেড়ে যায় জিয়ার কথা শুনে। আদ্রিয়ান বলে, আমেরিকার বিষয়টা নর্মাল হলে আমার কাছে নর্মাল নয়। আমার বন্ধু কিন্তু বন্ধু হলেই যে সবসময় জড়িয়ে ধরতে হবে এইটা কোথাও লিখে আছে? আর আমি মাত্র অপারেশন শেষ করে এসেছি। এখন আমার শরীরে কত জীবাণু, ব্যাকটেরিয়া রয়েছে। তুমি আমাকে জড়িয়ে ধরার কারণে যদি তোমার ইনফেকশন হয় তখন কি হবে? আদ্রিয়ানের কথা শুনে জিয়া বেহায়ার মতো বলে ওঠে, তোমার কি আমাকে নিয়ে টেনশন হচ্ছে আদ্রিয়ান? জাস্ট শ্যাট আপ জিয়া। ডক্টর হই আমি, সকলের শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে হয় আমার। আজ তুমি ছাড়া যদি অন্য কেউ মানুষ আমার কাছে আসতো তাকেও আমি একই কথাই বলতাম। আদ্রিয়ানের এমন স্পষ্ট জবাব শুনে জিয়ার মুখ চুপসে যায়। জিয়া কথা ঘোরানোর চেষ্টা করে বলে, আদ্রিয়ান তুমি রাগ করছো কেন? আচ্ছা এইসব বাদ দাও, চলো নিচে ক্যান্টিনে যাই, ভীষণ ক্ষুধা লাগছে আমার, একসাথে খাবার খেয়ে আসি। জিয়ার কথার উত্তরে আদ্রিয়ান ছোট্ট করে জবাব দেয়, আমার ক্ষুধা লাগছে না জিয়া। আর এখন বিকেল, বিকেলে কিছু অভ্যাস আমার নাই। তোমার ক্ষুধা লাগলে একা গিয়ে খেয়ে আসো। জিয়াকে আর কথা বলার সুযোগ দেয় না আদ্রিয়ান। টেবিলের উপর থেকে এরপর নিয়ে বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। জিয়ার আগে দাঁত কটমট করে সেখানে দাঁড়িয়ে থাকে। বিকেল 5টায় রিসোর্টের বরাদ্দকৃত এসে রুমে এসে বসে আছে মেঘ। সারাদিন জার্নি করার পর তার শরীর ভীষণ ক্লান্ত ছিল, যার সে এতক্ষণ ঘুমিয়েছিল। তবে খুব বেশি ঘুম হয়নি, এই 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়েছে। মেঘ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ওয়াশরুম থেকে সামান্য ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসে। আবিয়ার শ্বশুরবাড়ির কারোর সাথে তার পরিচয় বা দেখা হয়। তারা যেহেতু একই রিসেন্টে থাকবে তাহলে দেখা অবশ্যই হবে। মেঘ রুমে বসে বোর হচ্ছিল, যার জন্য সে রুম থেকে বের হয়ে বাইরে যায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে ড্রয়িং রুমের কাছে যায়। সেখানে আবিয়ার শাশুড়ি, আদ্রিয়ানের মামি ফারহানা বেগম বসে আছেন। তার সাথে রয়েছে তার কয়েকজন আত্মীয়, যাদের দেখে মনে হলো তারা আমেরিকান। ফারহানা বেগম সিঁড়ি দিয়ে মেয়েকে নিচে নামতে দেখে উনি কথা বলা বন্ধ থামিয়ে দেন। এরপর হাতের ইশারায় তাকে কাছে ডাকে। মেঘ এগিয়ে যায় তার কাছে। ফারহানা বেগম বলে, তুমি মেঘ তাই না? আবিহার বন্ধু, বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে এসেছো? ফারহানা বেগম কথা শুনে মেঘ প্রথমে তাকে সালাম দেয়, এরপর বিনয়ের সাথে বলে, জি আন্টি, আমি মেঘ, আবিহার বন্ধু। ফারহানা বেগম সালামের উত্তর নেয়। ফারহানা বেগম তার মুখে মিষ্টি হাসি বজায় রেখে বলে, আভিয়া, তোমার কথা বলছিল কাল, তুমি বাংলাদেশ থেকে এসেছো, তার মানে তুমি আমার দেশের লোক, তুমি অতিথিও হও এই বাড়ির। আর তুমি দাঁড়িয়ে আছো কেন, সোফায় বসো। মেঘ অন্য সব আত্মীয়র সাথে সোফায় বসে। ফারহানা বেগম সকলের কাছে মেঘের পরিচয় করিয়ে দেয়। মেঘ সত্যি ফারহানা বেগমের ব্যবহার দেখে মুগ্ধ হয়। কত সুন্দর করে মিষ্টি করে কথা বলেন উনি, আর ভীষণ হাসি খুশি মেজাজের মানুষ। কারণ মনে হয় এই স্বভাব তার মায়ের কাছ থেকে পেয়েছে। যে কোনো কথা বলার সময় মুখে ভুলানো হাসি বজায় রাখে। মেঘ কিছু সময় সকলের সাথে আড্ডা দেয়। সকলের সাথে কথা বলার মধ্যে ফারহানা বেগমের মনে পড়ে উনি ফ্রিজে কেক আর মিষ্টি জাতীয় কিছু খাবার রেখেছিলেন আত্মীয় স্বজন বন্ধুদের খাওয়ানোর জন্য। আশেপাশে কোনো কাজের লোক নাই যাকে বলবে ফ্রিজ থেকে কেক আর নিয়ে আসতে। ফারহানা বেগম মেঘের কথা মনে পড়ে। ফারহানা বেগম বলে, মেঘ তুমি যদি কিছু না মনে করো তবে রান্নাঘরে ফ্রিজে কিছু কেক আর মিষ্টি রয়েছে, তা নিয়ে আসবে।
আন্টি, এখানে মনে করার কি আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। মেঘ সোফা থেকে উঠে রান্নাঘরে ফ্রিজের কাছে যায়। অন্যদিকে আদ্রিয়ান তখনই বাড়িতে ফিরে আসে। ড্রয়িং রুমে ফারহানা বেগম আর আত্মীয়দের দেখে দাঁড়িয়ে যায়। ফারহানা বেগম আদ্রিয়ানকে দেখে বলে, আদ্রিয়ান, তুমি কোথায় গিয়েছিলে? কারণ বলো, তুমি নাকি হসপিটালে অপারেশন করতে গিয়েছো। তোমাকে না বলছি যতদিন বিয়ে শেষ না হবে ততদিন ছুটি নিতে। ফারহানা বেগমের কথা শুনে আদ্রিয়ান বলে ওঠে, সরি মামি, কিন্তু অপারেশনটা খুব জরুরি ছিল। বাট এখন আর এই ভুল হবে না। কারণের বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমি আর কোথাও যাব না। মনে থাকে যেন। আচ্ছা, এখন রুমে যাও। সারাদিন হাসপাতাল থেকে শরীর ক্লান্ত লাগছে নিশ্চয়ই। আমি কাজের লোক দিয়ে তোমার রুমে খাবার পাঠিয়ে দিব। না মামি, এখন আর কিছু খাবো না, ভীষণ ঘুম পেয়েছে। ঘুমাতে আমি। আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নাও, কিন্তু ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে যেও না আবার। অবশ্যই, বাই। আদ্রিয়ানের কথাটা বলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ড্রয়িং রুম থেকে রান্নাঘরের দূরত্ব বেশ অনেকটা, তাই মেঘ আর আদ্রিয়ানের কথা শুনতে পায় না। ফ্রিজের থেকে কেক আর মিষ্টি বের করে নিয়ে আসে মেঘ। এরপর সকলের মিলেমিশে একসাথে আড্ডা দেয়। বিদেশে মানুষদের সাথে কথা বলতে মেঘ বোর ফিল করে না, বরং সে নতুন মানুষের সাথে পরিচয় হয়ে তার ভালোই লাগে। রাত প্রায় 9টা। আভিয়া তার রুমে বসে বিয়ের সমস্ত জিনিসপত্র আলমারিতে গুছিয়ে রাখছে। কালকে তার আর কারানের মেহেন্দির অনুষ্ঠান। আভিয়ার কাজ করার মধ্যে হঠাৎ করে তার কাজিনদের দল রুমের ভিতরে প্রবেশ করে। আভিয়া সকলকে একসাথে তার রুমে আসতে দেখে অবাক হয়ে বলে, কী ব্যাপার, তোরা সকলে একসাথে হঠাৎ আমার রুমে কেন এসেছিস? কাজিনরা সকলে বায়না সুরে বলে ওঠে, আপু, কালকে তোমার আর কারান ভাইয়ের এঙ্গেজমেন্ট হবে না, শুধু কি মেহেন্দি অনুষ্ঠান হবে? কাল কারান আর আবিহার মেহেন্দি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু ফারহানা বেগম নিষেধ করে দেন। কারণ কারানের বাবা নির্ঝর সাহেব ব্যবসার কাজে কয়েকদিনের মধ্যে বিদেশে চলে যাবেন। কাজটা খুব জরুরি, তাই বিয়ে অনুষ্ঠান সব তাড়াতাড়ি শেষ করতে চান উনি। আর আবিহাকে যখন তারা পাত্রী দেখতে গিয়েছিল, তখন ফারহানা বেগম আবিহার আঙুলে আংটি পরিয়ে দেন। তাই এখন আর নতুন করে এঙ্গেজমেন্ট করা প্রয়োজন নাই। আভিয়া বলে, না, কাল এঙ্গেজমেন্ট হবে না, শুধু মেহেন্দি অনুষ্ঠান হবে না। তাছাড়া মা আমাকে পাত্রী দেখার দিন আংটি পরিয়ে দিয়েছিলেন, এখন আবার এঙ্গেজমেন্ট করার কি দরকার? কাজিনের সকলে জবাব দেয়, কিন্তু আপু, সেটা তো ফারহানা আন্টি আংটি পরিয়ে দিয়েছে তোমাকে, কারণ ভাই তো দেয়নি। আমরা চাই কারণ ভাই তোমাকে প্রপোজ করুক, তোমার হাতে ভালোবেসে আংটি পরাক। না, এখন এইটাই সম্ভব নয়। মা যখন নিষেধ করছে, এখন আর এইটা সম্ভব নয়। আভিয়ার কোনো কথা তার কাজিনরা শোনে না। তারা তাকে জোর করতে থাকে যেন কারান আর তাকে এঙ্গেজমেন্ট হয়। কারান যেন তাকে আংটি পরিয়ে দিয়ে ভালোবাসার কথা বলে। প্রায় 1 ঘন্টা পর আভিয়া রাজি হয়। কাজিনরা সকলে মিলেমিশে একটা পরিকল্পনা করে। আভিয়া প্রথমে রাজি হয় না, পরে সকলে তাকে বাধ্য করে। আভিয়ার কাছে সকলের পরিকল্পনা খারাপ মনে হয় না। পরিকল্পনা অনুসারে আভিয়া কারানের ফোনে একটা মেসেজ দেয়। মেঘ তার রুমে বসে পড়াশোনা করছিল। কালকে থেকে যেহেতু আভিয়ার বিয়ে, তাই সে পড়তে পারবে না। মেঘ যখন পড়াশোনা করছিল, তখন তার রুমের দরজা নাড়ে কারান। মেঘ টেবিল থেকে উঠে দরজার কাছে যায়। দরজার বাইরে কারানকে দেখে মেঘ বলে, কারান ভাই, আপনি এখানে কিছু বলবেন? কারান বিচলিত কণ্ঠে বলে, মেঘ, তুমি আভিয়াকে দেখছো? ও কোথায় জানো? না, আভিয়াকে দেখিনি আমি। ও কোথায় মানে? আভিয়া ও রুমে নাই। না, আভিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? একটু আগে আভিয়া আমায় মেসেজ দিয়েছিল, ও নাকি আমার উপর রাগ করেছে, তাই রিসোর্ট ছেড়ে চলে গেছে। এখন যদি ওকে খুঁজে বের করে ওর রাগ না ভাঙায়, ও নাকি বিয়ে করবে না আমায়। কারানের কথা শুনে মেঘ অবাক হয়ে যায়। হঠাৎ করে আভিয়ার এমন কারণ বুঝতে পারে না সে। মেঘ বলে, কারান ভাইয়া, টেনশন করবেন না আপনি। আভিয়া হয়তো কোনো বিষয়ে আপনার সাথে রাগ করেছে। রিসোর্টের আশেপাশে কোথাও গিয়েছেন হয়তো, আমি খুঁজে দেখছি। কারানের কথা শুনে মেঘ আভিয়াকে খুঁজতে বের হয়। কারান আদ্রিয়ানকে বলে আভিয়ার রাগ করার বিষয়টা। কারান আর আদ্রিয়ান এখন একসাথে আভিয়াকে খুঁজছে, কিন্তু অনেক সময় ধরে খুঁজে না পাওয়ার পর আদ্রিয়ান বলে, কারান, তুই বরং রিসোর্টের বাম পাশের দিকে খোঁজ, আর আমি ডান পাশে যাই। ওকে। আদ্রিয়ান আর কারান আলাদা হয়ে আভিয়াকে খুঁজতে থাকে। অন্যদিকে মেঘও রিসোর্টের সব জায়গায় আভিয়াকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও পায়নি। তাই রিসোর্ট থেকে বের হয়ে বাইরে খুঁজতে থাকে।
প্রায় 20 মিনিট পর আদ্রিয়ান একটা জায়গায় এসে পৌঁছায়। মেঘও ওই সেম জায়গায় আসে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবে হঠাৎ আদ্রিয়ান দেখতে পায় সামনে অন্ধকারে এক মেঘের মতো ছায়া দেখা যাচ্ছে। ও মনে করে এইটাই আভিয়া। মেঘও দেখে অপর পাশে এক ছেলেকে দেখা যাচ্ছে। মনে হয় এইটাই কারণ ভাই আভিয়াকে খুঁজতে এসেছে। মেঘ এটা মনে করে এগিয়ে যায় তার কাছে। মেঘও অন্ধকারে পা ফেলে এগিয়ে যাচ্ছে। সামনে থাকা আদ্রিয়ান তার কাছে আসছে। মেঘ আর আদ্রিয়ান কিছু সময়ের মধ্যে একে অপরের সামনে চলে আসে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, একে অপরের মুখটাও অবধি না। মেঘ সামনে থাকা মানুষটাকে কারণ মনে করে কিছু বলতে যাবে, তার আগে সে অনুভব করে তার পায়ের নিচে কিছু একটা রয়েছে, যেন একটা সুচের মতো। মেঘ কিছু বুঝতেই আগেই হঠাৎ করে চারপাশটা আলো ঝলমল করে ওঠে। মেঘের চারপাশে ঝলমল করছে লাল নীল বাতি আর আলোক সজ্জা, যা দেখে সে অবাক হয়ে যায়। আদ্রিয়ানও হঠাৎ করে এমন হওয়ার কারণে অবাক হয়ে যায়। মেঘ চারপাশে দেখে সে কিছু বুঝে ওঠার আগেই মেঘের চারপাশে ঝলমল করছে লাল নীল বাতি আর আলোক সজ্জা, যা দেখে সে অবাক হয়ে যায়। আদ্রিয়ানও হঠাৎ করে এমন হওয়ার কারণে অবাক হয়ে যায়। মেঘ চারপাশে দেখে সে কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারের আলোয় ঝলমল তার সামনে থাকা মানুষটার উপর চোখ যায়। মেঘ সাথে সাথে চমকে যায়, তার চোখকে সে বিশ্বাস করতে পারছে না। মেঘ শুধু তার অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান রেদোয়ান। ঝলমলে আলোয় মেঘ তার সামনে থাকা মানুষটার মুখমণ্ডল দেখতে পায়। মেঘ কিছুক্ষণের জন্য থমকে যায়, তার পা স্থির হয়ে যায়। মেঘের থেকে সামান্য দূরে অবস্থান করছে আদ্রিয়ান, তার স্বামী। যে মানুষটাকে দেখার জন্য মেঘ 7 বছর ছটফট করছে, যার ছবি সামনে দাঁড়িয়ে 7টা বছর কাটিয়ে দিয়েছে, আজ অবশেষে সে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু মেঘ আদ্রিয়ানকে দেখে খুশি হতে পারে না। তার চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু সে ফেলছে। মেঘ এক পা পিছনে পড়ে যেতে গেলে আদ্রিয়ান তার হাত ধরে ফেলে। মেঘের হাত ধরে তার কাছে নিয়ে আসে। আদ্রিয়ান নিঃশ্বাস মেঘ উপলব্ধি করতে পারছে। আদ্রিয়ান কি তবে জানে যে মেঘই তার বউ? 14 বছর আগে যে মেয়েকে বিয়ে করেছিল, মেঘই তার বাবার বন্ধুর মেয়ে। কিন্তু মেঘের সাথে আদ্রিয়ানের কখনো সরাসরি দেখা হয়নি, কথাও হয়নি। তবে সে কি করে জানবে যে মেঘ তার স্ত্রী? মেঘের মাথায় হাজারো প্রশ্ন ঘোরাঘুরি করছে। যদিও আদ্রিয়ানের মনে শত শত প্রশ্ন ঘোরাঘুরি করছে, কিন্তু তার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আদ্রিয়ান মূলত তার সামনে থাকা মেয়েটাকে চেনার চেষ্টা করছে। এই মেয়ে কে, কী তার পরিচয়, আর এত রাতে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কী করছে? ও কি আভিয়াকে খুঁজতে বের হয়েছে? কিন্তু আভিয়ার সকল আত্মীয় স্বজন কাজিনের সাথে আদ্রিয়ানের পরিচয় হয়েছে ও দেখা হয়েছে। তাদের মধ্যে সে এই মেয়েকে দেখেনি। আর ওর পোশাক আর মুখের আদল দেখে আমেরিকায় মনে হচ্ছে না। তবে কি এই মেয়ে বাঙালি? ঘুটঘুটে অন্ধকার পরিবেশে হঠাৎ আলো দেখা কারণ সেখানে ছুটে আসে। ঝলমলে আলোর মাঝে আদ্রিয়ান আর মেঘকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে কারান তাদের ডাক দেয়। কারান বলে, আদ্রিয়ান, মেঘ, তোমরা এখানে? আর এখানে এত লাইট আর আলো কোথা থেকে আসলো? আভিয়াকে খুঁজে পেয়েছো তোমরা? কারানের কণ্ঠ শুনে আদ্রিয়ান মেঘের হাত ছেড়ে দেয়। তা থেকে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়ায়। হঠাৎ করে আদ্রর আভিয়ার কথা মনে পড়ে। এখন কি আভিয়াকে খুঁজে পাওয়া যায় কি? কারান আদ্রিয়ান আর মেঘের কাছে আসে। সেখানে আভিয়া নাই। কারানে কিছু বলার আগেই আদ্রিয়া তাকে জিজ্ঞেস করে, আভিয়াকে খুঁজে পাওয়া যায়নি কারান? কারান না বোধক মাথা নাড়িয়ে জবাব দেয়, না, কোথাও খুঁজে পাওয়া যায়নি। কারান আর আদ্রিয়ানের কথা বলার মধ্যে হঠাৎ করে একদল মানুষ জোরে জোরে শব্দ করে হেসে তাদের কাছে এগিয়ে আসে। এই একদল মানুষ আর অন্য কেউ না, বরং আভিয়া ও তার কাজিনরা, যারা এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তাদের সাথে আভিয়াও রয়েছে। সকলের মধ্যে থেকে কারানের চোখে যায় আভিয়ার দিকে। কারান তাড়াতাড়ি ছুটে যায় তার কাছে। কারান আভিয়ার শক্ত করে জড়িয়ে ধরে। সে সত্যি ভয় পেয়ে গিয়েছিল। আভিয়াও শক্ত করে জড়িয়ে ধরে কারানকে। কাজিনরা সকলের হাততালি দিয়ে ওঠে। কারান আভিয়াকে জড়িয়ে ধরে শান্ত হয়। এরপর আভিয়ার গালে হাত রেখে বলে, আভিয়া, কোথায় চলে গিয়েছিলে তুমি? আর আমি কি করেছি যার জন্য তুমি রাগ করেছো আমার উপর? জানো, তোমাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন কত ভয় পেয়ে গিয়েছিলাম। এখন বাচ্চাদের মতো জেদ কি কেউ করে? তুমি কি কারণে রাগ করেছো বলো আমাকে?
আমি সব কিছুর জন্য তোমাকে সরি বলতে রাজি আছি। বলো আভিয়া, কি করেছি আমি? কারণের প্রশ্ন শুনে আভিয়া মাথা নিচু করে ফেলে। এখন কি উত্তর দিবে? কারণ তাকে সত্যি অনেক ভালোবাসে, যা আভিয়া বুঝতে পারে। কাজিনদের সকলের কথাই এমন করে। কারণকে কষ্ট দেওয়া উচিত হয়নি তার। আভিয়াকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে কারণ অবাক হয়। কারণ আবার কিছু জিজ্ঞেস করতে যাবে আভিয়া, তার আগেই সকল কাজিনরা বলে ওঠে, সরি কারণ ভাইয়া, তোমাকে টেনশন বা কষ্ট দিতে চাইনি আমরা। আসলে আভিয়াপুর কোনো দোষ নেই, সব দোষ আমাদের। তোমার আর আবিহাবুর এঙ্গেজমেন্ট হয়নি, কাল গায়ে হলুদ হয়ে যাবে। এই জন্য আমরা সকল কাজিনা পরিকল্পনা করেছিলাম যে আজ তোমার আর আবিহাবুর এঙ্গেজমেন্ট হবে, যার জন্য আবিহাবুর ফোন দিয়ে আমরা তোমাকে মেসেজ করেছি যাতে তুমি আবিহাবুকে খুঁজতে এখানে আসো। এর চারপাশটা সুন্দর করে সাজিয়েছি যাতে তুমি এখানে এসে আবিহাবুকে প্রপোজ করো আর ভালোবাসার আংটি পরিয়ে দাও। সকল কাজিনদের কথা শুনে কারণ রাগান্বিত লোকে তাদের দিকে তাকায়। কিছুক্ষণ সকলে বাঁকাবাকিও করে, তবে যখন দেখে সকলে মাথা নিচু করে মুখ ঘোমরা করে দাঁড়িয়ে আছে, তখন কারণ হাসি মুখে বলে ওঠে, আচ্ছা যাও, আর তোমাদের বকবো না, তবে ভবিষ্যতে যেন এমন ভুল না হয়। আর এত সুন্দর করে যখন চারপাশটা সাজানো হয়েছে, তখন এঙ্গেজমেন্ট করা যেতেই পারে। আংটি দাও, হবু বউকে প্রপোজ করে তাকে বিয়ের জন্য রাজি করাই। কারণের মুখে আংটির কথা শুনে কাজিনরা সকলে আবার খুশি হয়ে যায়। তারা কারণের হাতে আংটি দেয়। কারণ হাঁটু কেড়ে বসে যায় মাটিতে। এরপর বলে ওঠে, আভিয়া, তোমাকে আমি অনেক ভালোবাসি। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার হাত ধরে বাঁচতে চাই। তুমি আমার প্রথম ভালোবাসা, আর তুমি বিয়ে করবে আমায় আভিয়া। কারণের কথা শুনে আভিয়া খুশি হয়ে যায়। আভিয়া তার হাত এগিয়ে দেয়, কারণ ও হাতে আংটি পরিয়ে দেয়। কাজিনের সকলে হাততালি আর তাদের শুভেচ্ছা দেয়। আদ্রিয়ান এতক্ষণ কারণ আর আভিয়ার ভালোবাসার মুহূর্ত দেখে তার মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে, কিন্তু সকল উচ্ছ্বাস আর আনন্দের মাঝে মেঘের চোখে অশ্রুকণা জমা হয়েছে। আদ্রিয়ান পাশে দাঁড়িয়ে থাকা তার আর সম্ভব হচ্ছে না। মেঘ এক পা দুপা করে আদ্রিয়ানের থেকে দূরে সরে যায়, এরপর এক দূরে সেখান থেকে চলে যায়। সকল আবিহা আর কারানকে নিয়ে ব্যস্ত থাকায় মেঘকে দেখতে পায় না। আভিয়া আর কারান তাদের ভালোবাসার সুন্দর মুহূর্ত এনজয় করে। প্রায় 10 মিনিট পর সকলে রিসোর্টে ফিরে আসার কথা ভাবে। তখনই হঠাৎ করে আভিয়ার মনে পড়ে মেঘের কথা। এখানে সকলে উপস্থিত রয়েছে, কিন্তু মেঘ কোথায়? আভিয়া যতদূর মনে আছে সে মেঘকে আদ্রিয়ানের পাশে দেখেছিল। আভিয়া বলে, আদ্রিয়ান ভাই, মেঘ কোথায়? ও না আপনার পাশে দাঁড়িয়েছিল। মেঘ নামটা শুনে আদ্রিয়ান অবাক হয়ে বলে, কে মেঘ? আরে মেঘ আমার বান্ধবী, যাকে আজ বিমানবন্দর থেকে আপনার রিসিভ করে নিয়ে আসার কথা ছিল। ও তো এখানেই দাঁড়িয়েছিল, কোথায় চলে গেল? আদ্রিয়ান বুঝতে পারে একটু আগে অন্ধকারে যে মেয়ের সাথে তার দেখা হয়েছিল তার নামই মেঘ। আভিয়া যাকে রিসিভ করে নিয়ে আসার জন্য অনুরোধ করছিল, আদ্রিয়ান তার পাশে তাকিয়ে দেখে সেখানে মেঘ নামের মেয়েটা নাই। একটু আগেই তো এখানে ছিল। আদ্রিয়ান বলে, ওই মেয়েটা এখানেই দাঁড়িয়েছিল, কোথায় চলে গেল হঠাৎ করে? আভিয়া আর আদ্রিয়ানের কথা শুনে কারণ বলে, আমার মনে হয় মেঘ আভিয়ার উপর রাগ করেছে, কারণ আভিয়া হারিয়ে যাওয়ার কারণে ওর অনেক ভয় পেয়ে গিয়েছিল, যার জন্য হয়তো রাগ করে রিসোর্টে চলে গেছে। কারণের কথায় আভিয়ার সম্মতি জানায় আর বলে, হুম, মেঘ মনে হয় রাগ করে রিসোর্টে চলে গেছে। অন্ধকার রুমে বসে আছে মেঘ, তার চোখ বেয়ে টপ টপ করে পানির বিন্দু গড়িয়ে পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার, নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে। যে মানুষটাকে গত 7 বছর ধরে একবার দেখার জন্য ছটফট করছে, সে আজ তার সামনে। কিন্তু এখন মেঘ আদ্রিয়ানকে চায় না, আদ্রিয়ান তাকে তালাক দিয়েছে। মেঘের জন্য সে এখন পরপুরুষ। গত 7 বছর যখন আদ্রিয়ানকে একবার দেখার জন্য সে ছটফট করেছে, তখন কেন তাদের দেখা হয়নি? আজ যখন মেঘ তার অতীত ভুলে গিয়ে তার কেরিয়ার, তার মৃত বাবার স্বপ্ন পূরণের উপর মনোযোগ দিয়েছে, তখনই কেন আদ্রিয়ান আবার তার জীবনে ফিরে এসেছে? কেন? আদ্রিয়ান তার চোখের সামনে দেখে মেঘকে কী করে তাকে দূরে থাকবে? ভালোবাসার মানুষ তার চোখের সামনে দেখে তাকে ঘৃণা করার মতো শক্তি মেঘের নাই। মেঘ আবার দুর্বল হয়ে যাবে আদ্রিয়ানের প্রতি। শত অপমান আর অবহেলার পর বেহায়া মন ছুটে যাবে আদ্রিয়ানের কাছে। না না, মেঘ বেহায়া মেয়ে না। যদি আদ্রিয়ান মেঘকে ঘৃণা করে, অবহেলা করে, তবে মেঘও তাকে ঘৃণা করবে। তাছাড়া আদ্রিয়ান এখন তার স্বামী না। আদ্রিয়ান তার ইচ্ছায় মেঘকে ডিভোর্স দিয়েছে। তবে মেঘ কেন তাকে সারা জীবন ভালোবেসে যাবে?
মেঘ তার মনকে শক্ত করে চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু হাত দিয়ে মুছে নেয়। মেঘ বেহায়া মেয়ে হবে না, তার মধ্যে আত্মসম্মানের বোধ রয়েছে। আদ্রিয়ান নামক মানুষটা অস্বস্তি তার জীবন থেকে মুছে দিবে সে। আদ্রিয়ান যতই তার সামনে থাকুক না কেন, সে দুর্বল হবে না। আদ্রিয়ানকে ভুলে যাওয়ার সাধ্য হয়তো মেঘের নাই, তবে তার থেকে দূরত্ব বজায় রাখার সাহস মেঘের আছে। যে তাকে ভালোবাসে না, সম্মান করে না, সারা জীবন তাকে ভালোবেসে যাওয়ার বোকামি ছাড়া কিছুই নয়। আদ্রিয়ান জানে না যে মেঘ তার বউ, তবে মেঘ তার পরিচয় কখনো দেবে না আদ্রিয়ানকে। আদ্রিয়ান যখন মেঘকে ঘৃণা করে তার থেকে দূরে থাকতে চায়, তবে মেঘও তার থেকে শতহাত দূরে থাকবে। মেঘ হয়তো পারবে না আদ্রিয়ানকে ঘৃণা করতে, কিন্তু তাকে আর ভালোবাসবে না।